শ্রাবণ মাস। দুপুর গড়াতে না গড়াতে নীলপুর গ্রামের আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল। চঞ্চল বাতাসের সাথে মিশেছিল এক থমথমে কনকননে ঠান্ডা হাওয়া। মাঝে মাঝেই মেঘের বুক চিরে ধেয়ে আসছিল কান ফাটানো বজ্রপাত আর বিদ্যুতের তীব্র চমকানি। প্রকৃতির এই রুদ্ররূপ দেখে গ্রামের ছোট বাজারের বিক্রেতারা আর দেরি করল না। বিকেলের আলো ফুরানোর আগেই যে যার তলপি তলপা গুটিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিল। বাজার প্রায় ফাঁকা, চারদিক অন্ধকার হয়ে এসেছে, কিন্তু বাজারের এক কোণে এখনো নিশ্চুপ বসেছিল অনিমেষ। তার সামনে সারি করে রাখা সবজির ঝুড়িগুলো এখনো বিক্রি না হওয়া টাটকা সবজিতে ভরা। বর্ষা শুরু হওয়ার পর থেকেই বাজারে ক্রেতাদের আনাগোনা অনেক কমে গেছে। আজও সকাল থেকে বসে থাকলেও একটাও সবজি বিক্রি হয়নি। অনিমেষ কাঁদ কাঁদ মুখে ঝুড়ির দিকে তাকিয়ে আছে। আজও একটা সবজিও বিক্রি হলো না। সকালে বেরোনোর সময় বউ বলেছিল ফেরার পথে যেন কিছু আনাজপাতি নিয়ে যাই, কিন্তু এখন কোন মুখে যে খালি হাতে বাড়ি ফিরব সেটাই বুঝতে পারছি না। অনিমেষ যখন চরম হতাশায় ডুবে নিজের ভাগ্যের কথা ভাবছিল, ঠিক তখনই সেখানে এসে হাজির হলো তার ছোটবেলার পুরনো বন্ধু সনাতন। কিরে অনিমেষ, সবাই তো বাড়ির দিকে ছুটল, তুই এই ঝড়ের মুখে বাজারে একলা কেন বসে আছিস? বাড়ি যাবি না? কি করব রে সনাতন, দুপুর থেকে একটা সবজিও বিক্রি হয়নি। কোন মুখে বাড়ি যাব বল? তুই এক কাজ কর, নদীর ওপারে রনপুরের মাঠে আজ বিকেলের দিকে একটা বড় হাট বসেছে। আশেপাশের প্রায় 10টা গ্রামের মানুষ ওখানে ভিড় জমায়। তুই যা, দেখবি তোর সব সবজি ওখানে নিমেষে বিক্রি হয়ে যাবে। তুই সত্যি বলছিস ভাই? হ্যাঁ রে, তুই একবার গিয়েই দেখে আয়, তারপর ফিরে এসে তুই নিজেই আমাকে ধন্যবাদ দিবি। সংসারের চরম অভাব আর স্ত্রীর করুণ মুখের কথা ভেবে অনিমেষ আর পিছপা হল না। সবজির ঝুড়ি ভ্যানে তুলে নিয়ে সে তখনই রওনা দিল রনপুরের মাঠের দিকে। কিন্তু সেদিন যেন ভাগ্য তার সঙ্গে ছিল না। নদীর ঘাটে পৌঁছানোর আগে শুরু হলো মুষলধারে বৃষ্টি। ঝড় বৃষ্টির কারণে নদীর ঘাটে আজকে একটাও নৌকা ছিল না। তাই বাধ্য হয়ে অনিমেষকে প্রায় 4 মাইল ঘুরে ঘন জঙ্গলের রাস্তা দিয়েই ভ্যান নিয়ে যেতে হলো। কাদা রাস্তায় ভ্যান চালানো খুবই কষ্ট হচ্ছিল। যেতে যেতে অনিমেষের মনে হতে লাগলো সে যেন পথ হারিয়ে ফেলেছে। অনেক কষ্টে যখন সে মাঠের কাছে পৌঁছালে, তখন বিকেল পেরিয়ে চারদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। অনিমেষ ভাবল, এত রাতে নিশ্চয়ই হাট ভেঙে গেছে, আজ আর সবজি বিক্রি হবে না। কিন্তু মাঠে ঢুকতেই সে অবাক হয়ে গেল। সারি সারি পাশের কাঠামো দিয়ে তৈরি দোকান। প্রতিটি দোকানের সামনে জ্বলছে হারিকেনের ম্লান হলুদ আলো। আশ্চর্যের বিষয় হলো, এত প্রবল বৃষ্টির মধ্যেও কারো মাথায় ছাতা নেই। সবাই মাথা থেকে পা পর্যন্ত কালো কিংবা ধূসর চাদরে নিজেদের ঢেকে ধীর পায়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আরেকটা অদ্ভুত ব্যাপার হলো, এত বড় হাট অথচ কোথাও কোনো শব্দ নেই। কেউ কথা বলছে না, কেউ ডাকাডাকি করছে না। চারদিকে শুধু এক ভয়ঙ্কর অস্বাভাবিক নিস্তব্ধতা। সরল সোজা অনিমেষ মনে করল, হয়তো প্রবল বৃষ্টির কারণেই সবাই চুপচাপ নিজের কাজে ব্যস্ত। সে বুঝতেও পারল না যে সে আসল হাটে নয়, বরং অপদেবতার মায়াজালে ঘেরা এক অভিশপ্ত শ্মশান ঘাটে এসে পৌঁছেছে। অনিমেষ একটি ফাঁকা বাঁশের চালার নিচে ভ্যান থামিয়ে সবজির ঝুড়িগুলো সাজিয়ে বসে পড়ল। বসা মাত্রই একজন লম্বা চাদর মুড়ি দেওয়া ক্রেতা তার সামনে এসে দাঁড়ালো। লোকটার মুখ চাদরে সম্পূর্ণ ঢাকা। অন্ধকারে শুধু তার মুখের একটুকুর অংশ দেখা যাচ্ছিল। আমাকে 1 কেজি আলু দিন তো। এই যে বাবু, এক্ষুনি দিচ্ছি। অনিমেষ তাড়াহুড়ো করে আলু মেপে দিতেই লোকটা তার হাতে একটা কড় করে 500 টাকার নোট গুজে দিয়ে চলে যেতে লাগলো। অনিমেষ চমকে উঠে বলল,
আরে বাবু, এত টাকা কেন দিচ্ছেন? আপনার বাকি টাকাটা নিয়ে যান। কিন্তু লোকটা কোনো কথা না বলেই নিমেষের মধ্যে অন্ধকারের ভিড়ে মিলিয়ে গেল। এরপর একে একে আরও ক্রেতা আসতে লাগলো। মাত্র আধ ঘন্টার মধ্যে অনিমেষের পুরো ঝুড়ি খালি হয়ে গেল এবং তার টাকার থলিটা নোটে নোটে ভরে উঠল। টাকাগুলো গুছিয়ে নিয়ে অনিমেষ একটি চায়ের দোকানে গেল এই কনকনে ঠান্ডায় একটু চা খেয়ে শরীরটা গরম করতে। তখন সেখানেও এক বৃদ্ধ আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বসেছিল। বৃদ্ধ অনিমেষের এক পকেট টাকা আর এক মুখ হাসি দেখে এক অদ্ভুত কর্কশ গলায় হেসে উঠে বলল, কি হে, আজ প্রথম এলে বুঝি আমাদের হাটে? হ্যাঁ কাকা, আজই এসেছি। এই হাটের কথা আগে জানতাম না। আমার বন্ধু সনাতনী আমাকে বলল এখানে নাকি খুব ভালো বেচাকেনা হয়, তাই একবার ভাগ্য পরীক্ষা করতে চলেই এলাম। তবে একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছিল না, এখানকার লোকজনের আচরণ এত অদ্ভুত কেন? কেউ কারো সঙ্গে একটা কথাও বলছে না, সবাই নিঃশব্দে হাঁটছে। আর এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যেও কারো হাতে ছাতা নেই, মুখ ঢেকে যেন কোথাও ছুটে চলেছে। ছাতা তো জীবিত মানুষের দরকার হয়, মৃতদের ছাতার কি প্রয়োজন আছে? তার মানে? ঠিক তখনই বৃদ্ধর চেহারাটা বদলে যেতে শুরু করল। কারণ আমরা কেউ আর বেঁচে নেই রে। আর বৃদ্ধর মুখটা ধীরে ধীরে একটা কঙ্কালে পরিণত হয়ে গেল। অনিমেষ আতঙ্কে এক বিকট চিৎকার করল। সে পালানোর জন্য যেই পিছন ফিরতেই তার বুক হিম হয়ে গেল। হাটের সব ক্রেতা বিক্রেতা একসঙ্গে এগিয়ে আসছে, তবে এখন আর কারো গায়ে চাদর মুড়ি দেওয়া নেই। পচা গলা, কঙ্কালসার ভয়ঙ্কর দেহ, ফাঁকা চোখের কোটর আর বিকৃত মুখ। তারা পৈশাচিক উল্লাসে অনিমেষের দিকে ধেয়ে আসছে। ভয়ে দিশেহারা অনিমেষ প্রাণপণে অন্ধকারের দিকে ছুটতে লাগলো, কিন্তু কঙ্কালগুলো যেন চারদিক থেকে তাকে ঘিরে ফেলতে লাগলো। শেষ মুহূর্তে যখন অনিমেষ নিশ্চিত হয়ে গেল এটাই তার জীবনের শেষ রাত, ঠিক তখনই দূর থেকে সনাতন হাতে জ্বলন্ত মশাল নিয়ে ছুটে এলো। কোনো সময় নষ্ট না করে সে মন্ত্রপুত ছাই কঙ্কালগুলোর ওপর ছিটিয়ে দিল। আর পরের মুহূর্তেই একের পর এক কঙ্কাল কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। চারদিক আবার নিস্তব্ধ হয়ে পড়ল। তুই ঠিক আছিস তো? আমি তো ঠিকই আছি, কিন্তু তুই কি করে জানলি আমি বিপদে পড়েছি? অনেক রাত হয়ে গেল, তবু তুই বাড়ি ফিরলি না। তাই তোর বউ আমাদের বাড়িতে এসে কান্নাকাটি করতে লাগলো। তখনই আমি তোকে খুঁজতে রনপুরের হাটে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি হাট তো অনেক আগেই ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে আমার মনে সন্দেহ হলো তুই ভুল করে নীলপুরের মায়া হাটে চলে আসিসনি তো। তাই আর এক মুহূর্ত দেরি করিনি, একটা জ্বলন্ত মশাল আর মন্ত্রপুত ভস্ম নিয়ে সোজা এখানে চলে এলাম। কারণ আমি ভালো করে জানতাম বহু বছর আগে নীলপুর গ্রামের সব মানুষ এক ভয়ঙ্কর মহামারীতে মারা গিয়েছিল। ক্ষুধা আর যন্ত্রণায় পাগল হয়ে তারা এক রক্ত পিপাসু অপদেবতার আরাধনা করেছিল। সেই অপদেবতা তাদের অতৃপ্ত আত্মাদের খিদে মেটানোর জন্য এই অভিশপ্ত মায়া হাটের সৃষ্টি করেছে। আজও গভীর রাতে এই হাট বসে, আর যে মানুষ একবার এর ফাঁদে পা দেয় তাকে আর সহজে জীবিত ফিরে আসতে দেয় না। চল এবার বাড়ি ফিরে যাই, তোর বউটা নিশ্চয়ই খুব দুশ্চিন্তায় আছে। হ্যাঁ চল, আজ সত্যিই অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম।